নিশীথ এক হাতে সাজিয়ার হাত ধরে অন্য হাতে তার হাতে থাকা গ্লাসটি ধরে। নিশীথ শরবতটুকু খেয়ে নেয়। গ্লাসটি পাশের টেবিলে রেখে এগিয়ে আসে সাজিয়ার কাছে। সাজিয়া কোমরে হাত রেখে নিজের কাছে টেনে আনে। সাজিয়া লজ্জায় হাঁসফাঁস করছে। নিশীথ বেশ মজা নিচ্ছে। তার এই লজ্জায় রাঙা হওয়া সাজিয়াকে দেখতে অপূর্ব সুন্দর লাগে, ভীষণ রকমের সুন্দর লাগে। নিশীথ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এত লজ্জা পাও কেন সাজিয়া? আমি কাছে আসলে একটুই তো ছুঁয়ে দিয়েছি, তাতে তোমার এই অবস্থা? তাহলে সেদিন তো তোমাকে আমি পুরোপুরি। সাজিয়া নিশীথের মুখের উপর হাত দিয়ে থামিয়ে দেয় তাকে। লজ্জায় কান থেকে ধোঁয়া বের হচ্ছে। সাজিয়া এগুলোর সাথে নতুন পরিচিত নয়। তাদের বিয়ের 1 মাস পেরিয়েছে। তাদের মাঝে সব স্বাভাবিক। তবে এখনও নিশীথ কাছে আসলে তার লজ্জা লাগে। সাজিয়া কম্পিত কণ্ঠে শুধালো, চুপ করুন নিশীথ, আমার লজ্জায় কেন ফেলেন বারবার? আপনি এত লাগাম ছেড়ে কেন বলুন তো? নিশীথ সাজিয়াকে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করে বলল, কোনো পরিচিতার বউয়ের কাছে সাধু সন্ন্যাসী না সাজিয়ে পাখি। তোমার সাথে দুষ্টামি করব না, কি পাশের বাসার ভাবির সাথে করব বলতে চাও? তুমি কি চাও? কিছুই না, এখন ছাড়ুন, ফ্রেশ হয়ে আসুন আপনি। নিশীথ ছাড়ল না সাজিয়াকে। ঝুঁকে নিজ প্রিয়তম স্ত্রীর অধরে উষ্ণ স্পর্শ এঁকে দিল। সাজিয়া শিউরে উঠল। নিশীথ সাজিয়াকে ছেড়ে গামছা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। সাজিয়া এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে। লোকটা আস্তে একটা পাগল, তবে তাকে ভীষণ ভালোবাসে। এর বেশি আর কি চাই তার? সাজিয়া মৃদু হেসে রুম ত্যাগ করে। রাত 11টা পার হয়েছে। সাজিয়া হাতের কাজ শেষ করে সবে রুমে প্রবেশ করেছে। নিশীথ বসে ফোন দেখছে। সাজিয়া এসে পাশে বসে নিশীথের। নিশীথ ফোন রেখে বলল, কিছু বলবে সাজিয়া? জি, আসলে আশার ভাইয়া কি আপনাকে কিছু বলেছে? নিশীথ অবাক হয়, বুঝে উঠতে পারে না সাজিয়া কিসের কথা বলছে। সে বলে, তুমি কিসের কথা বলছো সাজিয়া? আশার তো আমাকে কিছু বলেনি। আজ ভার্সিটি থেকে আসার সময় আশার ভাইয়া চিত্রাকে নিয়ে কোথাও গিয়েছে। আমার না চিন্তা হচ্ছে, আশার ভাইয়াকে ঠিক লাগছিল না। কি বলছো? ও তো আমাকে তেমন কিছু বলেনি। তুমি কি চিত্রার সাথে কথা বলেছো? না, আপনি একটু আশার ভাইয়াকে ফোন করে জানবেন আসলে হয়েছেটা কি। আমার চিন্তা হচ্ছে ভীষণ। তুমি চিন্তা করো না, আমি ফোন করছি আশার। নিশীথ পাশ থেকে ফোন নিয়ে বারান্দায় চলে আসলো। সাজিয়া রুমে বসে হাঁসফাঁস করছে। নিশীথ আশারের নাম্বারে কল করলো। দুবার রিং হওয়ার পর আশার রিসিভ করলো। হ্যাঁ বলো নিশীথ। আশারের কণ্ঠ শুনে নিশীথ বুঝলো কিছু একটা তো হয়েছে। নিশীথ শান্ত সুরে বলল, কি হয়েছে তোর? আশার নির্লিপ্ত কণ্ঠে শুধালো, কি হবে? বিকেলে কি হয়েছে? আশার ভনিতা ছাড়াই নিশীথকে প্রতিটা কথা বলল। নিশীথ দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটার অতীত হয়তো ভয়ঙ্কর। আমি আগামীকাল আঙ্কেলের সাথে কথা বলবো। হুম, কথা বল আঙ্কেলের সাথে, এবং তাকে সরাসরি বলিস তুই চিত্রাকে ভালোবাসিস, বিয়ে করতে চাস। আশার নিশীথ টুকটাক আরও কিছু কথা বলল, অতঃপর ফোন রাখলো। নিশীথ রুমে এসে সাজিয়াকে জানালো সব কিছু। সাজিয়া একটু চিন্তিত হলো। তার মনে হচ্ছে চিত্রা ও বোধহয় আশারকে পছন্দ করতে শুরু করেছে, যদিও সে নিশ্চিতভাবে বলতে পারছে না। শুধুই এটা তার ধারণা মাত্র। রোদ উজ্জ্বল দিন, আকাশে সূর্য মামার উপস্থিতি সবাইকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে। গতকাল যে বৃষ্টি হয়েছে তার ছিটে ফোটার চিহ্নও নেই। কড়া রোদ্দুরের তেজে মানুষের অবস্থা নাজেহাল। শুক্রবার হওয়ায় ব্যস্ত মানুষগুলো সব এখন পরিবারের সাথে বসে সময় কাটাচ্ছে। অরিহা আর প্রহর দুজনেই পড়তে বসেছে, তাও একই সাথে, এবং দুজনের সামনে বসে আছে চিত্রা। অরিহা চিত্রার অগোচরে প্রহরকে জ্বালাচ্ছে। তার এখনো মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রহর তার শখের ছবি আঁকাটা নষ্ট করেছিল। কি হলো অরিহা, তুমি অন্যমনস্ক কেন? পড়ায় মনোযোগ দাও। অরিহা হকচকিয়ে ওঠে। প্রহরকে জ্বালানোর ঠেলায় পড়ায় মনোযোগ ছিল না। ইস, চিত্রা আপু তাকে কি ভাবলো? এটা ভেবেই কেমন লাগলো অরিহার। অরিহা দ্রুত পড়ায় মনোযোগ দিল। প্রহর শয়তানি হাসি দিল এবার। এত সময় টেবিলের নিচ থেকে পা দিয়ে অরিহা তাকে জ্বালাচ্ছিল, এখন সে জ্বালাবে। অরিহা গণিত করছিল। চিত্রা কয়েকটা অঙ্ক দিয়েছে, 3 অধ্যায় অর্থাৎ বীজগণিত থেকে। প্রহরও এবার নিচ থেকে অরিহার পায়ে গুঁতা মারল। অরিহা রাগী দৃষ্টিতে তাকালো প্রহরের দিকে, অতঃপর নিজের পা সরিয়ে অঙ্ক করায় মনোযোগ দিল। প্রহর দে, তোকে না বিজ্ঞান পড়তে দিয়েছিলাম? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, উত্তর দে।
প্রহর চোরা চোখে চিত্রার পানে তাকালো। সে তো এতক্ষণ কিছুই পড়েনি। চিত্রা 2-3টা প্রশ্ন করলো, তবে প্রহর একটারও উত্তর দিতে পারল না। এতে চিত্রা ভীষণ রেগে গেল। ঠস ঠস করে পিঠে কয়েকটা পড়ল প্রহরের। প্রহর ভীষণ লজ্জা পেল। অরিহার সামনে মার খাবে এটা সে কখনো ভাবেনি। অরিহা মুখ টিপে হাসছে। প্রহর চিত্রার থেকে বই নিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। অরিহা, তোমার অঙ্ক করা হয়েছে? হ্যাঁ চিত্রা আপু, এই নাও। চিত্রা অরিহার অঙ্ক দেখছে। আজ শুক্রবার বিদায় চিত্রা প্রহর আর অরিহাকে একসাথে পড়াচ্ছে। তার ভাইও তো মোটেও পড়তে চায় না, তাই অরিহার বাসায় জোর করে নিয়ে এসেছে। যদিও প্রহর বাহানা মারছিল আসবে না বলে, তবে চিত্রা তার কোনো কথাই শুনেনি। আশার অনেক সাহস নিয়ে চিত্রাদের বাড়িতে এসেছে। চিত্রাকে নিজ বাড়িতে দেখে অনেক ভেবেচিন্তে এসেছে আশার। চিত্রার সামনে সে অতীত টেনে কখনোই তাকে কষ্ট দিবে না, তাই তার অগচরে এখানে এসেছে। কলিং বেল বাজাতেই মরিয়ম সুলতানা এসে দরজা খুলে দিলেন। আশার তাকে দেখে নম্র কণ্ঠে সালাম বিনিময় করল। মরিয়ম সুলতানা তাকে বসতে বললেন সোফায়। আশার নিজেকে শান্ত রেখে বলল, আন্টি আঙ্কেল কোথায়? আসলে তার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। মরিয়ম সুলতানা আশারকে বসতে বলে নিজেদের রুমে চলে আসেন। আরমান রহমান বিছানায় শুয়ে আছেন। মরিয়ম সুলতানা এসে তার পাশে বসে ধীর কণ্ঠে ডাকেন তাকে। কিছুদিন ধরে খেয়াল করেছেন মরিয়ম সুলতানা তার স্বামীকে অসুস্থ লাগছে। যদিও অনেকবার জিজ্ঞেস করেছে, তবে উত্তর মেলেনি। আরমান রহমান চোখ খুলে স্ত্রীকে দেখে উঠে বসলেন। আশার এসেছে। আরমান, তোমার সাথে নেকি কি কথা বলবে? আরমান সাহেব মুচকি হাসলেন কথাটা শুনে। সে আন্দাজ করতে পেরেছে আশার কেন এসেছে। আরমান সাহেব বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, আচ্ছা আমি যাচ্ছি, তুমি তোমার কাজে যাও। আশার কি বলতে এসেছে ধারণা করতে পারছো তুমি কিছু? আমি জানি সে কেন এসেছে। মরিয়ম যোগ্য পাত্র পেয়েছে আমি আমার মেয়ের জন্য। সে আমার মেয়েকে সম্মান ভালোবাসা সব দিয়ে আগলে রাখতে পারবে। মরিয়ম সুলতানা কিছু বলবেন তার আগেই আরমান সাহেব বেরিয়ে আসলেন রুম থেকে। আশার তাকে দেখে সালাম দিল। সেও সালামের উত্তর দিয়ে আশারকে বলল, চলো ছাদে যাই, তোমার যা বলার সেখানে বলো। আশার সম্মতি দিতে এই দুজন ছাদে আসলো। ছাদের এক কোণায় উপরে টিন দেওয়া বেশ কিছু জায়গা আছে। সেখানে বসলো দুজন। আশা ইতস্তত করে বলল, আসলে আঙ্কেল, আমি চিত্রাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, সমস্যা নেই। আশার লম্বা এক নিঃশ্বাস নিয়ে বলেই ফেলল, আঙ্কেল, আমি চিত্রাকে ভালোবাসি এবং বিয়েও করতে চাই। তবে তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তার অতীত জানা। আমি চিত্রার অতীত জানতে চাই। অতীত জানার পর যদি তোমার এই ভালোবাসা গায়েব হয়ে যায়? আশার মৃদু হেসে শুধালো, আঙ্কেল, আমি কোনো কিশোর নই। আমার যথেষ্ট বয়স হয়েছে এবং আমি চিত্রাকে ভালোবাসি। এটাই সত্য। তার অতীতে কি আছে না আছে আমার তাতে যায় আসে না। শুধু তার মন জয় করার জন্য হলেও অতীত জানা জরুরি, তাই জানতে এসেছি। আরমান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা আমি তোমাকে বলছি সব। আমার মেয়েটার অতীত বড্ড বাজে আশার, আমি ভরসা করি তোমায়। সাল 2016, জানুয়ারি মাস চলছে। কনকনে শীতে কাহিল অবস্থা শহরতলির মানুষের। কুয়াশা আচ্ছন্ন শহর। কুয়াশা কেটে গিয়ে ধীরে ধীরে সূর্যিমামা উকি দিচ্ছে আকাশে। এক কিশোরী রমণী বারান্দার দরজা খুলে গায়ে ফিনফিনে পাতলা চাদর জড়িয়ে এসে উপস্থিত হলো সেখানে। আশেপাশে তাকিয়ে চঞ্চল চোখে পর্যবেক্ষণ করছে সে। এরপর কিছুক্ষণ এদিক সেদিক দেখার পর কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গেল। দ্রুত বাড়ির দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। আরমান রহমান হাঁটতে বের হচ্ছিলেন। হঠাৎ করে মেয়েকে সামনে দেখে একটু চমকালেন। আব্বু, আজ আমিও যাব তোমার সাথে। আরমান রহমান চিত্রাকে পর্যবেক্ষণ করে বলল, তুমি এই পাতলা চাদর কেন জড়িয়েছ আম্মা? এই সাত সকালে কে উঠতে বলেছে তোমাকে? এরকম কেউ করে বলো তো? কিশোরী চিত্রা গাল ফুলিয়ে বলল, আব্বু, তুমি এমন কেন করো? একটু তো হাঁটতেই চাইছি তোমার সাথে, আর তুমি এমন করো। আরমান রহমান মেয়েকে গাল ফুলাতে দেখে হাসলেন। মেয়েটা বড্ড অভিমানী, এই যে এখন গাল ফুলিয়ে আছে। আরমান রহমান মেয়ের হাতটা সযত্নে নিজের মুঠোয় নিয়ে বললেন, আম্মা তোমাকে নিতে চাই না, তার কারণ আছে। যদি এই সকালবেলায় হেঁটে তোমায় ঠান্ডা লেগে যায়, তাই তো আব্বু তোমায় বকাবকি করে নিতে চায় না। তুমি বোঝো না কেন? হ্যাঁ, তোমার আম্মা বুঝেছে, আর আজকেই সে লাস্ট যাচ্ছে তার আব্বুর সাথে। কিশোরী চিত্রা নানান কথা বলতে লাগলো।
কথার শহর খুলে ফেলেছে সে। আরমান রহমান আদরের মেয়ের কথাগুলো মন দিয়ে শুনে চলেছেন। এমন দৃশ্য তেমন একটা দেখা যায় না এখন। বাপ মেয়ে মিলে কত পথ হাঁটলো, এক বেঞ্চিতে বসে আরাম করলো দুজন। এরপর টং দোকান থেকে চা খেলো দুজন, অতঃপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যদিও চিত্রার স্কুল আছে, তবে জানুয়ারি মাসে আবার কে স্কুলে যায়, তাই চিত্রা একটু ফাঁকি দিবে। আজ আবার চিত্রা খালাতো আর মামাতো ভাই বোন আসবে। এতে চিত্রা আরো বেশি আনন্দিত। বাড়িতে আসতেই দেখে মরিয়ম সুলতানা কাজ করছে। ছোট্ট প্রহর সোফায় বসে টিভি দেখছে। চিত্রা কি করবে বুঝলো না। সে নিজের রুমে আসলো। রুমের অবস্থা ভালো না। এই অবস্থা যদি তার ভাই বোনরা দেখে তাকে খেপিয়ে মেরে ফেলবে। তাই সে বিছানাটা গোছালো সুন্দর করে। বইগুলো অযত্নে পড়ে আছে। যদিও সে 10ম শ্রেণীতে পড়ছে, তবুও পড়াশোনা নিয়ে তার মাথা ব্যথা নেই আপাতত এই মাসে। চিত্রা ঠিক করেছে সামনের মাস থেকে ভালো করে পড়বে। দুপুরের দিকে চলে আসলো সবাই। চিত্রার বয়সী দুজন ছিল, রাফিন এবং নিশি। বাকিগুলো সব অনেক ছোট। চিত্রাই ছিল সবার বড়। নানা বাড়ির দিক থেকে বড় নাতি। মামাদের ছেলে মেয়ে সব ছোট। সবাই মজা করে কাটালো দুপুরটা। বিকেল হতেই 3 বান্দর মানে রাফিন, নিশি, চিত্রা বেরোলো এলাকা ঘুরতে। সন্ধ্যায় বাসায় ফেরার জন্য পা বাড়ালো। বাড়ির সামনে আসতেই 3 জন ছুট লাগালো কে আগে যাবে এই নিয়ে। নিশি রাফিন আগে, চিত্রা কিছুটা দূরে। সিঁড়ি বেয়ে ওঠার সময় পড়ে নিতে যাচ্ছিল চিত্রা। হঠাৎই কেউ একজন তার হাত ধরে তাকে বাঁচালো। চিত্রা ভীষণ ভয় পেয়েছে, চোখ খিচে বন্ধ করে আছে। ঠিক আছো তুমি? হঠাৎ কানে শীতল এক কণ্ঠস্বর ভেসে এলো। চিত্রা পিট করে চোখ খুলল। সামনে অপরিচিত লোক দেখে ভীত দৃষ্টিতে তাকালো তার পানে। ভালো করে তাকাতেই সে বড় সড়ো ক্রাশ খেলো। ছেলেটি সুদর্শন। লোকটি চিত্রার সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে শুনছো, তুমি কি কথা বলতে পারো না? চিত্রা হকচকিয়ে উঠল। সে বলল, জি 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 পারি, দুঃখিত। কথাটুকু বলেই দৌড়ে ফ্ল্যাটে ঢুকে পড়ল। ছেলেটি সে সবে পাত্তা না দিয়ে চলে গেল। দৌড়ে নিজের রুমে চলে আসে চিত্রা। বসার রুমে কেউ ছিল না বোধহয়। চিত্রার পাগলামি খেয়াল করেনি। দরজা আটকে তাতে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় চিত্রা। হৃদস্পন্দন বেড়েছে। তাহলে কি ছেলেটির প্রেমে পড়েছে চিত্রা? চিত্রা বিছানায় এসে ল্যাপের ভেতরে শুয়ে পড়ে। বারবার মনে করছে ছেলেটির কথা। পুরুষটির মুখটা তার চোখে ভেসে উঠছে। আবেগে চিত্রা নিজের অজান্তেই নিজের ক্ষতি করার দিকে এগিয়ে যাচ্ছে। সকাল সকাল আজও চিত্রা বারান্দায় এসে দাঁড়িয়েছে। তবে আজ বাবাকে আর জ্বালাবে না সে। গতকাল থেকে তার মস্তিষ্ক জুড়ে সেই অপরিচিত যুবকের কথা কিলবিল করছে। চিত্রা এখনও সেই যুবককে নিয়েই ভেবে চলেছে। যুবকটিকে আরেক নজর দেখার জন্য তার হৃদয় ছটফট করছে। আগে তো তার এমন হয়নি, হবেই বা কিভাবে? সে তো গার্লস স্কুলে পড়ে, বাইরের ছেলেদের সাথে কথাও কখনো বলেনি। চিত্রার পাশে এসে নিশি ধপাস করে বসে পড়ে। কি রে, এখানে এই রোদে কেন বসে আছিস? প্রেমে টেমে পড়লি নাকি? কথাটা বলেই নিশি শব্দ করে হেসে ওঠে। চিত্রা চমকে ওঠে। সে ভাবতেই পারেনি নিশি এমন কথা বলবে। চিত্রা আমতা আমতা করে বলল, ধুর, কি বলিস তুই? এখানে বসে আছি কারণ আমার ঠান্ডা লাগছে। গাধা, প্রেমে আমি কেন করতে যাব? আমি তো মজা করছিলাম। আমি কি জানি তুই সিরিয়াসলি নিয়ে নিবি? বাদ দে। শোন, খালামণি খাবার জন্য ডেকেছে, এখন চল। চিত্রা উঠে নিশির সাথে খাবার খেতে যায়। সবাই হই হুল্লোড়ের সাথে নাস্তা করলো। আরমান রহমান স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ভাই বোনেরা মিলে ঠিক করলো কানামাছি খেলবে। সবাই এই জন্য ছাদে চলে আসলো। যদিও চিত্রা এখনো সেই পুরুষটিকে মনে আছে। সবার আগে চোর হয় রাফিন, এরপর নিশি। নিশি গিয়ে ধরে চিত্রাকে। চিত্রাকে চোখ বেঁধে দেয় সবাই মিলে। চিত্রা খুঁজে চলেছে সেই পুরুষটি। ছাদে উঠে বালতি ভর্তি কাপড় নিয়ে তখন চিত্রাদের দেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। চিত্রা তার ছোট এক বোনকে ধরে। চোখ খুলে বলে, ইয়াহু, যাক, অবশেষে আমি কাউকে ধরতে পারলাম। এতক্ষণ ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে গিয়েছি। বেয়াদ্দব সবগুলো। দূরে বসে আমাকে নিয়ে মজা নিচ্ছিস? রাফিন হাসতে হাসতে বলে, তোকে চোখ বেঁধে মজা নেওয়ার কি আছে? তোর পেতনি মার্কা চেহারা দেখলেই হাসি পায়। চিত্রা বেশ রেগে যায়। সে রাফিনকে মারতে উদ্যত হয়। রাফিনও চিত্রার হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালায়। চিত্রা ধরার জন্য এগোতেই দেখতে পায় সেই সুদর্শন পুরুষটিকে। শান্ত নজরে পর্যবেক্ষণ করে সব কিছু। চিত্রা তাকে দেখে থেমে যায়। রাফিন ততক্ষণে নিচে নেমে গেছে। চিত্রা পেছনে ফিরে সবাইকে উদ্দেশ্য করে বলে, আর খেলবো না, বাসায় চল। সবাই ছুটে নিচে নেমে যায়। চিত্রা একা পড়ে রয়। সেও দ্রুত নিচে নামে। পুরুষটিকে দেখলে তার মন অস্থির হয়ে পড়ে। তবে মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পুরুষটি কে? তাদের বাড়িতেই বা কেন? শুনেছে গতকাল নাকি নতুন ভাড়াটিয়া এসেছে।
তবে ভাই বোনদের সাথে সময় কাটাতে গিয়ে সেসব ভুলে গেছে। হয়তো এই পুরুষরাই এসেছে সেখানে। তার কৌতূহল জাগলো। 3 তলায় যেতে মন চাইলো, তবে কি ভাববে না ভাববে এই ভেবে যাওয়া হলো না। কি রে চিত্রা, কি ভাবিস? আরে কিছু না। আচ্ছা নিশি, তুই কি প্রেম করিস? নিশি বোধহয় লজ্জা পেল। সে ফিসফিস করে বলল, তুই জানলি কিভাবে? শোন প্লিজ বলিস না, আম্মা জানলে মেরে ফেলবে আমাকে। কি, কবে থেকে এসব করছিস তুই?